একত্রে ছিল, তাহলে ওই যখন একত্রে ছিল আর কি, মানে 47-এর ঠিক পূর্বকালের সময়টা, ওই সময় আমাদের মানে সাহিত্য কর্মী যারা ছিলেন বা যারা অ্যাকচুয়ালি হচ্ছে সাহিত্য চর্চা করতেন, এদের সংখ্যাটা কেমন ছিল? ওই সময় বেশি ছিল ওই সময় খুবই কম ছিল। ওই সময় কম ছিল? কম ছিল, যারা ছিল তারা সব কলকাতা নির্ভর। আচ্ছা, যারা কলকাতার উপর নির্ভর, এরাও কলকাতা নির্ভর ছিল আর কি। তো যখন আমি ভাগ করে দিলাম এবং পাকিস্তানের সাথে অ্যাড হইলাম, তো সেই জায়গা থেকে মানে মানে পাকিস্তান থেকে তো আবার আমি পূর্ব পাকিস্তানকে আলাদা করলাম, তাই না? তো সেই জায়গা থেকে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল লাভটা কি? ইন্ডিভিজুয়াল লাভটা এটা যে বাংলাদেশে যে সাহিত্যিকরা ছিল তারা তো পশ্চিমবঙ্গ ছেড়ে পরবর্তীতে ঢাকায় চলে আসে 47-এর পরে। তার কয়েকটা বড় উদাহরণ আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সবচেয়ে বড় উদাহরণ। সে তো এর আগে তার সাহিত্য জীবনটা বেশিরভাগই সেই কলকাতায়, তারপরে এই সকল সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায় এদের সাথে মিলে কাজ বাস বা এদের সাথে তার বোঝাপড়া হইতো। পরবর্তীতে তো সে ঢাকায় চলে আসে, যদিও ঢাকায় চলে আসার পরবর্তীতে সে আর জীবনে সাহিত্যকর্ম করেনি। তার মৃত্যু কিন্তু 1969 সালে, কিন্তু 1947 থেকে 1969 পরবর্তী সময় সে কি করতো, মসজিদে নামাজ পড়াতো বা বিয়ে করাতো বা কেউ মারা গেলে জানাজা পড়াইতো, এইভাবে সে তার দিন কাটাইছে। এটা কি বিভক্তকরণের একটা মানে? এটা তো একটা প্রভাব তো অবশ্যই আছে। তো আবার বিভক্তকরণের আরেকটা বড় প্রভাব হলো ভাষা আন্দোলন হওয়ার কারণে পূর্ব বাংলার যে সাহিত্যিকরা আছে তারা এটাকে নতুন করে আগানো শুরু করে ঢাকা কেন্দ্রিক। এটার সবচেয়ে বড় উদাহরণ হলো যখন হলো পাকিস্তানের সরকার আরবি হরফে বাংলা ভাষা লেখা শুরু করছিল 47-এর পরে। তো এটা বিরোধিতা করতে গিয়ে এই শহীদুল্লাহ, তারপরে বাংলাদেশে যে বুদ্ধিজীবীরা ছিল, ধীরেন্দ্রনাথ দত্ত রাজনীতিবিদ, তো সে তো সাহিত্যিক না, তো এরা হলো মানে সাহিত্যকর্ম রচনা করে সে প্রতিবাদ জানাইছিল লেখালেখি করে। তো এই জায়গা থেকে দেখা যায় যে আলাদা একটা সেন্টিমেন্ট সে অলরেডি গ্রো করে ফেলছে এই অঞ্চলটায়। তারপরে সে দেখাইছে যে এই অঞ্চলের যেই মানে জনসংখ্যাটা, যাদের জন্ম 1930-এর পরবর্তী, যারা 1947-এর পরবর্তী সময় সাহিত্যকর্মটা শুরু করছে, তারা তো আগে দেশ ভাগটা না হলে তারা কলকাতায় চলে যেত। ধরো হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তার জন্ম 1948 সালে, কিন্তু যদি দেশটা ভাগ নাই হইতো তাহলে তো সে কলকাতা নির্ভরই হইতো। বা এই জায়গায় আনিসুজ্জামান আসতে পারে, 1939 সালে জন্ম, সৈয়দ শামসুল হক আসতে পারে, আবুল হাসান আসতে পারে, আবু ইসাক আসতে পারে, তারপরে আসতে পারে সৈয়দ শামসুর রহমান আসতে পারে, এরকম অনেক বড় বড় নাম আছে যাদের সাহিত্যকর্ম আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি। তো আব্দুর রাজ্জাকের কথাটা হলো এই জায়গায়। তারপরে সে আরেকটা কথা বলছে, সেটা হলো পূর্ব বাংলার যে জনসাধারণের মানুষ, এদের সাহিত্যকর্মে কখনো তুলে ধরাই হয় নাই। যেমন রবীন্দ্রনাথ তার ছোট গল্পে এই অঞ্চলের জনজীবন অনেক তুলে ধরছে, ঠিক আছে, কিন্তু তার সাহিত্যে চরিত্রের নামগুলো তো আপনারা খুঁজে বের করেন, যদু মধু, রাম শ্যাম, রাম রহিম, এগুলাই মানে এখানে মানে ঐতিহাসিক তার একটা মানে কোয়েশ্চেনের জায়গা হলো কি, মানে একটা চরিত্র যে নাম, একটা প্রবন্ধের একটা চরিত্রের নাম, এটা হলো একটা হিস্টোরিক্যাল ডিসকোর্স। এটাকে যখন মানে হিস্টোরিক্যালি এটাকে যখন একটা প্রবন্ধে জায়গা দেওয়া হয়, তখন মানে ওই অঞ্চলের জনসাধারণকে ওইখানে ফুটিয়ে তুলে দেওয়া হয়, মানে তাদের প্রতিনিধিত্ব করা হয়। তো এটা ছিল তার যুক্তি। তো তখন আহমদ ছফা তাকে জিজ্ঞেস করছিল যে, স্যার আপনি তো একটু সাম্প্রদায়িক কথাবার্তা বলতেছেন, যে হিন্দু নাম এগুলোর সাথে তো আমাদের সম্পর্ক নেই, মানে হিন্দু নাম হয়েছে তো কি হয়েছে, তো এটা তো সাহিত্যকর্মের আলাদা একটা ধাপ, যে যে নামে পছন্দ করে। তো পরবর্তীতে আহমদ সাহেবের একটা যুক্তি কি এই না আব্দুর রাজ্জাক একটা যুক্তি কি দিল, সে যুক্তিতে বলল যে পূর্ব বাংলার যে সাহিত্যিকরা পরবর্তীতে যে সাহিত্য রচনা করছে তাদের ঐতিহাসিক চরিত্রগুলা তো আপনারা একটু খেয়াল করেন, মানে তখন আপনারা খুঁজে পাবেন যে মানে আসলে ঐতিহাসিক চরিত্রগুলা আসলেই খুব গুরুত্বপূর্ণ। যেমন এই যে 1971 বা তার আগে যে সাহিত্যকর্মগুলো ছিল, যেমন সুফিয়া কামালের, তারপরে হুমায়ুন আহমেদের, তারপরে আসতে পারি আবু ইসাকের, আখতারুজ্জামান ইলিয়াসের, হাসান আজিজুল হকের। তো এরা সবাই কিন্তু তাদের চরিত্রগুলা এই অঞ্চলের যে জনসাধারণ ছিল একদম রুট লেভেলের, তাদের নামগুলো, তাদের চরিত্রগুলো তারা কিন্তু তাদের সাহিত্যকর্মে ফুটিয়ে তুলছে। হুমায়ুন আহমেদের বেশিরভাগ গ্রন্থ 1971 সালে নামেও একটা গ্রন্থ আছে তার, 1971 হুমায়ুন আহমেদ, সেইখানেও সে ওই যে কি জানি সেইখানেও তার চরিত্রগুলোর নাম ছিল কি বদিউজ্জামান, মীর নিসার আলী, এই টাইপের চরিত্র, বা হিমু, পরবর্তীতে জাফর ইকবালের কি বলা যায় দীপু, এগুলো
এই চরিত্রগুলো পরবর্তীতে আসে, ধীরে ধীরে এই অঞ্চলের জনসাধারণকে ফুটিয়ে তোলে। তো এটা ছিল তার যুক্তি যে দেশ বিভাগের কারণে আমরা যে পূর্ববঙ্গ কেন্দ্রিক একটা সাহিত্য সমাজ পাইছি, এটা সবচেয়ে বড় অবদান এই দেশটা বিভাগ হয়েছে এটাই। আর এই কয়টা যুক্তির কারণে আব্দুর রাজ্জাক বলছে যে আমি পাকিস্তান রাষ্ট্রকে সমর্থন করি। তাই বলে এইটা না যে পরবর্তীতে আব্দুর রাজ্জাক পাকিস্তান মানে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী ছিল। সে মুক্তিযুদ্ধের সময় পরে আব্দুর রাজ্জাককে একটা সাংবাদিক কোয়েশ্চেন করছিল যে স্যার দেশ তো স্বাধীন হয়ে গেছে। তখন আব্দুর রাজ্জাকের একটা আনসার ছিল যে দেশ স্বাধীন হয়েছে আমি খুব খুশি, কিন্তু আমি আরেকটু খুশি হইতাম যে আমরা 9 মাস যুদ্ধ না করে যদি আমরা 5 বছর যুদ্ধ করতাম, তাহলে আমাদের দেশটা আরো পরিপূর্ণভাবে স্বাধীন হইতো। যদি মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে আমরা যদি টেবিলে না যেতাম, টেবিলে যাওয়া যদি তাদের সাথে কোনো যোগাযোগ না করে সম্পূর্ণ তাদেরকে বাঙালিদের মানে এটা তো একটা জনযুদ্ধ, আমাদের জনসাধারণ যদি মানে পরিপূর্ণভাবে তাদেরকে যুদ্ধে মানে পরাজিত করতো, তাহলে আমি আরো খুশি হইতাম। এই অঞ্চলের পুরোপুরি রাজনৈতিক প্রেক্ষাপটে পুরোপুরি চেঞ্জ হইতো। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ রাষ্ট্রটা হয়েছিল, বাংলাদেশে কোনো পাকিস্তানের পিরিয়ডে যে সকল প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা ছিল, তাদের কিন্তু কোনো মানে চাকরি চলে যায়নি। তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রেরও সেই একই পদে বহাল ছিল। তো এদিক থেকে মানে সবাই একটা মানে আক্ষেপ ছিল যে মুক্তিযুদ্ধটা পরিপূর্ণতা পায়নি, এটা একটা বেহাদ বিপ্লব হয়ে গেছে। যেটা হলো ওই যে সলিমুল্লাহ খান তার বইয়ে বেহাদ বিপ্লব বেশ খুব ভালোভাবে ব্যাখ্যা করছে।